আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা একটু আনমিউট করে জানাবেন জি স্যার, শোনা সবাইকে। যাচ্ছে। ওকে, আপনারা তো সবাই 110 নম্বর ব্যাচের, তাই তো? জি স্যার। এর বাইরে কেউ আছেন? 110 নম্বর ব্যাচের বাইরে কেউ আছেন কিনা? নাই স্যার। ওকে, লিখন কি আপনি আগের ব্যাচেও ক্লাস করছেন নাকি? জি না স্যার, আমি ফেসবুকে গ্রুপ থেকে স্যার লিঙ্কে নিয়েছিলাম স্যার, তখন দেখেছি স্যার, ওই গ্রুপে চলে এসেছি স্যার। ওকে, ঠিক আছে। জি স্যার। ওই জন্য ডিলিট করে দিছি ওটা। ঠিক আছে, আমরা আজকে আপনাদেরকে অন পেজ এসইও নিয়ে দেখাবো। হ্যাঁ, আমি সকলকে মিউট করে দিচ্ছি। তার আগে প্রিভিয়াস ক্লাস নিয়ে যদি আমাদের কারো কোনো কোশ্চেন্স থাকে আমরা একটু হ্যান্ড রাইজ করবো, এনি অন কোনো কোশ্চেন্স আছে কিনা। কে মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন্স নাই, আমি সকলকে মিউট করে দিচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন আরাই হয় আমরা জুমের চ্যাট বক্সে লিখবো। তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে অন পেজ এসইওর বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব, যে অন পেজ এসইওটা কি এবং কিভাবে আপনারা অন পেজ এসইও নিয়ে কাজ করতে পারেন। তো অন পেজ এসইও শুধু অন পেজ এসইও না, মূলত আপনি যে কোনো এসইও নিয়েই যখন কাজ করবেন না কেন, আপনার কিওয়ার্ডটা হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস, যদি আপনারা এসইও নিয়ে কাজ করতে চান বা আমরা যারা এসইও নিয়ে কাজ করতে চাই তাদের জন্য। তো এইখানে আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, অন পেজ এসইওর ব্যাপারটা এরকম যে আপনি যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, ওই কিওয়ার্ডের সাথে ম্যাচিং হয়ে আপনার ওয়েবসাইট থেকে যে তথ্যটা দেখায়, এই যে ম্যাচিং যে হওয়ার ব্যাপারটা, আপনার পেজের সাথে যে ম্যাচিং হওয়ার ব্যাপারটা, এটা অন পেজের উপর বেসিস করেই কাজটা করা হয়। তো দেখেন, আমরা যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করি আমাদের সামনে কি কি বিষয় এখানে শো করে সেটা আমরা একটু খেয়াল করি। আমরা এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, লাইক দিস ফ্যাশন ট্রেন্ডস। আপনি যে কোনো কিওয়ার্ড সার্চ করতে পারেন। আমরা ধরে নিচ্ছি যে আমরা আমাদের বিভিন্ন তথ্য উপাত্ত নেয়ার জন্য আমরা আমাদের এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম। এখানে সার্চ করার পর দেখেন, এই যে আমরা ফ্যাশন ট্রেন্ডস একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি, আমাদের সামনে অনেকগুলো অপশন এখানে চলে আসছে, অনেকগুলো অপশন। লাইক দেখেন, আমাদের এখানে একটা ওয়েবসাইটের ইউআরএল আসছে, এখানে একটা আসছে, এরকম ইউআরএল গুলো আসছে। তো যখন আমাদের সামনে এই যে কিওয়ার্ড গুলা আমরা একটা তথ্য লিখে সার্চ করি, সার্চ করার পর যে ওয়েব পেজ গুলো আমাদের সামনে আসে, এগুলো মূলত অন পেজ এসইও করা থাকলেই শুধুমাত্র আসে। দেখেন, আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ করেছি এর সাথে সার্চের রেজাল্ট গুলার কি কি মিল আছে, বা আমাদের রেজাল্টের কোন কোন বিষয়টা মূলত সার্চের সাথে ম্যাচ হয়ে আমাদের সামনে আসে। এখানে তিনটা ব্যাপার কাজ করে। একটা হচ্ছে ওয়েব পেজের টাইটেল। আপনি যে ওয়েবসাইটটাকে এসইও করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের পেজের যে টাইটেল আছে এটা পারফেক্ট আপনি দিয়েছেন কিনা।
আপনি যে টপিকে চাচ্ছেন, যে ধরনের অডিয়েন্সের জন্য চাচ্ছেন, সেই টপিকে আপনি পারফেক্টলি কাজ করতে পারছেন কিনা। দুই নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইউআরএল। এটা তো আমরা টাইটেল দেখলাম। দুই নম্বরটা হচ্ছে ইউআরএল বা লিঙ্ক। এই যে এখানে দেখেন ইউআরএলটা আছে, এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা আপনার পারফেক্ট আছে কিনা। আপনি যে সকল প্রোফাইলের জন্য কাজ করছেন, এই ইউআরএলটা তাদের জন্য পারফেক্ট অ্যাভেলেবেল আছে কিনা, এটা আপনি এখান থেকে দেখতে পারেন। আরেকটা হচ্ছে এই যে একটা শর্ট ডেসক্রিপশন, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এই মেটা ডেসক্রিপশনে আপনি পারফেক্টলি কিওয়ার্ড দিয়েছেন কিনা। কারণ আপনি এখন এরপরে আমি যতগুলো ওয়েব পেজ আমাদের সামনে আসছে একটা কিওয়ার্ড দেওয়ার পরে, প্রত্যেকটা ওয়েব পেজ আপনি যখন খেয়াল করবেন, দেখবেন এই তিনটা জিনিসই ওয়েব পেজের সার্চ পেজে দেখায়। প্রথমটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের টাইটেল, পারফেক্ট টাইটেল আছে কিনা। দ্বিতীয়টা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, এই যেখানে ইউআরএলটা পারফেক্ট আছে কিনা। তৃতীয়টা হচ্ছে মেটা ডেসক্রিপশন, এটা আপনার পারফেক্ট আছে কিনা। এটা আমাদেরকে চেক করতে হয়। পারফেক্ট বলতে আসলে কি বোঝাচ্ছি, মূলত আপনি যে কিওয়ার্ডের উপর বেসিস করে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে যাচ্ছেন, সেই কিওয়ার্ডের সাথে আপনার এই কয়েকটা বিষয়ের মিল আছে কিনা, কানেক্টিভিটি আছে কিনা, এইটা আপনাকে খেয়াল করতে হবে ভালো মতো। যদি এইটা পারফেক্টলি থাকে, যে না আমাদের যে কিওয়ার্ডের উপর আমরা ওয়েবসাইটকে সামনের দিকে দেখাইতে চাই বা সবার সামনে নিয়ে আসতে চাই, সেই কিওয়ার্ডের সাথে আমাদের এই প্রত্যেকটা জিনিসের ম্যাচ আছে। যদি ম্যাচ থাকে, মিল থাকে, তাহলেই কেবলমাত্র আপনার ওয়েবসাইটটা ওই কিওয়ার্ডের সার্চের সাথে সাজেশনে আসবে, আদারওয়াইজ আসবে না। ঠিক নিচেরটা খেয়াল করেন, আমরা একটা কিওয়ার্ড দিয়েছি না, ফ্যাশন ট্রেন্ডস। দেখেন এই এখানে ফ্যাশনের ইউআরএল মানে লিঙ্ক, লিঙ্কের মধ্যে তাদের ফ্যাশন কিওয়ার্ড আছে। দুই নম্বরটা হচ্ছে টাইটেল, এই যে দেখেন টাইটেলের মধ্যে তাদের ফ্যাশন ট্রেন্ডস এই কিওয়ার্ড আছে। মেটা ডেসক্রিপশন এটার মধ্যে আছে। তার মানে এই তিন জায়গায় ম্যাচ হয়ে আমাদের সাথেই প্রোফাইলটা দেখাচ্ছে। আসলে তিন জায়গায় আপনি যদি কিওয়ার্ড দিয়ে দেন, আপনার ওয়েবসাইট যে র্যাঙ্ক করবে এটাও কিন্তু কোনো গ্যারান্টি না, মানে গ্যারান্টেড কিছু না। এই তিনটা হচ্ছে প্রসেস। তবে এখানে তিনটা হচ্ছে মেইন একটা থিম। এই মেইন থিমের সাথে কানেক্টেড হলে আমাদের সামনে দেখানোর পসিবিলিটি বাড়ে। শুধু এই তিনটা জায়গায় না, আরো অনেক অনেক জায়গায় কিওয়ার্ডের কাজ আছে। সকল জায়গার সমন্বয়ে একটা রেজাল্ট আমাদের সামনে আসে। এইখানে একটা ওয়েব পেজ ওয়েবসাইটের শুরুতে দেখাবে কিনা, এটা ডিপেন্ড করে টোটাল 200+ ফ্যাক্টরের উপরে। আমরা যদি এখানে "200 র্যাঙ্কিং ফ্যাক্টরস" এইটা লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করার পর আমাদের সামনে এরকম অপশনগুলো আসে। তো এইখানে দেখেন 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। এই যে গুগলস 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর, আসলে সবগুলার সমন্বয়ে একটা রেজাল্ট আমাদের সামনে দেখায়। তবে যে তিনটার কথা বললাম, এই তিনটা মূলত এদের মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেড, সবচেয়ে বেশি ইফেক্টিভ। যদি এই তিনটার সাথে মিল থাকে, আপনার ওয়েবসাইটটা সামনে দেখানোর পসিবিলিটি অনেক বেশি।
এছাড়াও দেখেন এখানে 206টা ফ্যাক্টর আছে টোটাল, 206টা ফ্যাক্টর আছে। আসলে এসইও মানে আমরা হয়তো অনেকে একটু ভুল ধারণা নিয়েও থাকি, এটাও আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। এইখানে দেখেন 200+ ফ্যাক্টর আছে। এসইও মানে কিন্তু এরকমই না যে গুগলে সার্চ করলে র্যাঙ্কিং আসলে এটা এসইও, এরকম না। পৃথিবীতে যত সার্চ ইঞ্জিন আছে, মানে যেখানে সার্চ করে রেজাল্ট পাওয়া যায়, যে সকল সার্চ ইঞ্জিন আছে, ওই প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করাকেই বা সার্চ ইঞ্জিনের শুরুর দিকে দেখানোকেই এসইও বলা হয়। আপনারা অন্যান্য সার্চ ইঞ্জিনের লিস্ট যদি দেখেন, দি বেস্ট সার্চ ইঞ্জিন লিস্ট, এটা লিখে সার্চ করলে আমাদের সামনে সার্চ ইঞ্জিনের লিস্ট গুলো আসবে, যে কোন কোন সার্চ ইঞ্জিন অ্যাভেলেবেল আছে। এই প্রত্যেক সার্চ ইঞ্জিনেই শুরুর দিকে দেখানো ইম্পর্টেন্ট। এই সকল সার্চ ইঞ্জিনে যখন শুরুর দিকে দেখায়, আপনার এটা পারফেক্ট এসইও হয়েছে। এখন আমরা বারবারই কেন গুগলে আসি, মানে আমরা গুগলটাকে কেন আইডিয়াল হিসেবে নিই? আসলে যখন আপনার কোনো একটা কন্টেন্ট গুগলে র্যাঙ্কিং করবে, সেই কন্টেন্ট অন্য যত প্ল্যাটফর্ম আছে, এখানে যতগুলো দেখলেন আপনি, অনেক প্ল্যাটফর্ম দেখলেন, 23টার মতন আমরা সার্চ ইঞ্জিন দেখলাম, প্রত্যেকটা প্ল্যাটফর্মে র্যাঙ্ক করবে যদি গুগলে র্যাঙ্ক করে। ঠিক আছে? তো এটা অনেকটা এরকম যে আপনি সবার প্রথমে যারা আছে তাদেরটাতে যখন আপনি টক্কর দিয়ে আপনি সামনে থাকবেন, বাকি নিচের গুলোর সাথে আপনার কোনো মানে তুলনাই হয় না, আপনি এমনি অটোমেটিকলি সবার সামনে থাকবেন। এই জন্য আমরা গুগলটাকে বেশি ফোকাস করি। এই জন্য কিন্তু আমরা নিজেরাও গুগলে দেখাচ্ছি, অন্য কোথাও দেখাচ্ছি না। তো এই যে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আসলে আমি 3টা ফ্যাক্টরের কথা বললাম শুরুর দিকে, র্যাঙ্কিং ফ্যাক্টর, ওগুলো অনেক বেশি ইফেক্টিভ। তবে এছাড়া অনেক র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, শুধুমাত্র যে ওই 2-3টার উপর বেসিস করে আপনার ওয়েবসাইটটা সার্চের সামনে আসবে এরকম না। আরো অনেক র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, সেগুলোর কয়েকটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আছে দেখেন ডোমেইন ফ্যাক্টরস। হোয়াট ইজ ডোমেইন ফ্যাক্টরস? ডোমেইন ফ্যাক্টর মানে হচ্ছে যে একটা অ্যাড্রেস, একটা ওয়েবসাইটে যখন আমরা ঢুকি, কোনো না কোনো একটা অ্যাড্রেস বা কোনো কিছু একটা অফিসিয়াল সাইট লিখে আমরা সার্চ করি, ওই যে অ্যাড্রেস যেটা, ধরেন daraz.com.bd, এটা একটা অ্যাড্রেস। এই যে অ্যাড্রেস যেটা, এই অ্যাড্রেসটাকে বলা হয় ডোমেইন। আর এই ডোমেইনের কিছু ফ্যাক্টর আছে। আপনারা জানেন ডোমেইন পারচেস আমরা নিজেরাই করতে পারি চাইলে। এগুলো কিভাবে করবেন, এগুলো কিন্তু একটা ফ্যাক্টর, এগুলোর মধ্যে ফ্যাক্টর পাবেন, আমি দেখাবো একটু পরে। তো আপনারা নেমচিপ, গোড্যাডি, আরো অনেক সাইট আছে, সেই সকল সাইটগুলোতে যাবেন। যেমন আমরা namecheap.com এখানে আসলাম। এখানে আসার পর দেখেন আমরা রেজিস্টার ডোমেইন নেম, এখানে আমরা আমাদের কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি যে কোন কিওয়ার্ড আমরা চাই বা না চাই। এখানে আমরা আমাদের তথ্য দিয়ে সার্চে ক্লিক করলে এটা সার্চ হয়। তো আসেন আমরা কিভাবে এটাকে স্মুথলি সার্চ করতে পারি। তো আপনারা যে কোনো ডোমেইন এখানে খুঁজতে পারেন, অ্যাভেলেবেল আছে কি নেই বা কত ডলার এটার প্রাইস, এগুলো আপনি খুঁজতে পারেন। তো আমরা দেখেন এখানে সার্চ করি যে বাংলাদেশ.com, দেওয়ার পর সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করলে আমাদের এটা সার্চ হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। এখানে আসার পর দেখেন আমরা নিচের দিকে গেলে আমাদের অফিসিয়াল অ্যাড্রেস এইখানে দেখাবে। আমরা এখান থেকে কিনতে পারি যে কত ডলার লাগবে না লাগবে, অ্যাভেলেবেল আছে কি নাই, সবকিছু আপনি এখানে পাবেন। এই যে ডোমেইন গুলো পারচেস করা, দেখেন এটা .com অ্যাভেলেবেল নাই, কিন্তু আপনি .bgটা নিতে পারবেন, এই যে এখানে .bg। তো সেটা যাই হোক, আমরা এখান থেকে তাহলে আমাদের ডোমেইন কিভাবে খুঁজে পাওয়া যায় বা কোত্থেকে পারচেস করতে পারি এটা আমরা দেখলাম। একইভাবে এখান থেকে আপনি হোস্টিংও নিতে পারেন। তো যাই ডোমেইন হোস্টিং আমাদের দরকার হয় যখন আমরা ওয়েবসাইট তৈরি করি। এইখানে দেখেন আমরা ডোমেইনের ভিতরে কিছু ফ্যাক্টর আছে। তো ডোমেইন বিষয়টা কি, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে যে একটা ওয়েব অ্যাড্রেস বা একটা নাম, যে নাম দিয়ে সার্চ করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সামনের দিকে নিয়ে আসাই। ঠিক এইখানে এই ডোমেইনের উপরে কিছু ফ্যাক্টর আছে।
এ আবার কি চালু হয়ে গেল অটোমেটিক্যালি? তো ডোমেইনের উপরে আমাদের কিছু ফ্যাক্টর আছে। আচ্ছা একটু হোল্ড, আমার এখানে স্ক্রিনে কিসের একটা রেকর্ড আসলো। তো ডোমেইনের ভিতরে দেখেন কি কি আছে। প্রথমে হচ্ছে ডোমেইনের এজ। আপনি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছেন ফ্যাশন ট্রেন্ডস, এখানে আমরা ধরে নিচ্ছি আপনার কম্পিটিটর আছে 500 জন। মানে আপনার এই টপিকে আরো 500 জন চায় সামনের দিকে তাদের ওয়েবসাইটটা যেন দেখায়। এখন সামনের দিকেই সবার কেন মন থাকে, কেন সবাই সামনেই চায় যে আমার কিওয়ার্ড লিখে সার্চ করলে আমাকেই যেন সামনে দেখায়? এর পিছনে লজিকটা কি? মূলত এসইওটা কেন করা হয় এটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। আমরা যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করি, জেনারেল নলেজ থেকে আপনি চিন্তা করেন, আপনি যখন একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ করেন, আপনাদের সামনে যতগুলো রেজাল্ট আসে আপনারা কি করেন? প্রথম পেজে চলে যান, মানে এই প্রথমটাতে যান, দ্বিতীয়টাতে যান। আপনারা কি কখনো এরকম করেছেন যে 10 নম্বর পেজে চলে গিয়ে তারপরে খোঁজার চেষ্টা করেছেন? এরকম কিন্তু আমরা করিনি। সর্বোচ্চ একটা পেজ বা সর্বোচ্চ হলে 2টা পেজ পর্যন্ত আমরা যাই। এই জন্য সবাই চায় তার ওয়েবসাইটটাকে যেন প্রথম দিকে দেখায়, কারণ প্রথমে থাকলেই এই ওয়েবসাইটে কোনো পেমেন্ট ছাড়া, কোনো বুস্টিং ছাড়া, কোনো ক্যাম্পেইন ছাড়া অটোমেটিক্যালি সে হাজার হাজার ট্রাফিক এখানে চলে আসে। তো এই জন্য সবাই এখানে চায়। এখন আসেন, এই যে আমরা বলছিলাম যে এই আপনার ধরেন 500 কম্পিটিটর আছে। কম্পিটিটর বিষয়টা আসলে কি, এটাও আমাদের একটু ক্লিয়ার করা দরকার, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি। কম্পিটিটর হচ্ছে সেম টপিকের প্রতিযোগী। যেমন ধরেন এখানে আপনারা 20 জন স্টুডেন্ট আছেন, আপনারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের কম্পিটিটর, কারণ আপনারা প্রত্যেকেই চাইবেন যে আমরা যে স্কিলগুলো শিখছি সেই স্কিলের উপরে কাজ পাইতে। এখন আপনিও চাইবেন, আরেকজনও চাইবে। তো এই যে যে সবার যখন একই চাহিদা হয়, এটাকে একজনকে আরেকজনের কম্পিটিটর বলে। তাহলে আমরা যেটা বলছিলাম যে ফ্যাশন ট্রেন্ডস, এটা দিয়ে গুগলে সবাই চায় প্রথম দিকে আসতে। এই যে সবার চাওয়া কিন্তু সেম, ফার্স্টের দিকে আসে। এই জন্য একজন আরেকজনের কম্পিটিটর। তাহলে ফার্স্টে আসলে এই উপকারিতাটা হয়, এখান থেকে আমরা লক্ষ লক্ষ অডিয়েন্স পাই ফ্রিতে। আর আপনারা জানেন আমরা যখন বুস্ট করি কিংবা বুস্ট করতে যাই, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণের আমাদের ডলার খরচ করে মানুষজনকে আমাদের পোস্টগুলো দেখাইতে হয় বা আমাদের প্রমোশনগুলো দেখাইতে হয়। এই যে যে অর্গানিক্যালি আপনি পাচ্ছেন, এটা একমাত্র কারণই হচ্ছে এসইও করা। এসইওর জন্যই কিন্তু আপনি পাচ্ছেন। এবার চলেন আমরা আরেকটু সামনের দিকে এবার এগুই, সামনের দিকে যাই কি কি আছে। তাহলে আমরা এটা বলছিলাম যে এই র্যাঙ্কিং ফ্যাক্টরে ডোমেইনের এস্ট একটা ফ্যাক্টর। যদি আপনার এখানে 500 জন কম্পিটিটর থাকে, 500 জনের 500টা ওয়েবসাইট আছে, এখন প্রত্যেকে চাইবে সামনে আসতে, তাহলে গুগল কি সবাইকে সামনে দেখাবে? দেখাবে না তো। ক্লাসের মধ্যে কি সবাই ফার্স্ট হয়? হয় না কিন্তু। ক্লাসের মধ্যে কারা ফার্স্ট হয়? ক্লাসের মধ্যে শুধুমাত্র তারাই ফার্স্ট হয় যারা ওভারঅল সবকিছুতে ভালো করেছে। সে হতে পারে একটা সাবজেক্টে খারাপ করেছে কিন্তু অন্য আরেকটা সাবজেক্টে ভালো করেছে। আচ্ছা, আমরা তাহলে এই যে প্রত্যেকের যে ব্যাপারটা, প্রত্যেকের যে ব্যাপারটা যে কম্পিটিটররা সবাই সামনের দিকে আসতে চায়, এই সামনের দিকে আসাটাকে কম্পিটিটর বলা। এই যে যে কম্পিটিটর প্রত্যেকেই কিন্তু এক একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, আলাদা আলাদা ওয়েবসাইট। তাহলে এদেরকে গুগল কিভাবে দেখাবে? এদের মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে ডোমেইন এজ। যদি ধরে নেন এটা একটা সাবজেক্ট, একটা স্কুলে অনেকগুলো সাবজেক্ট থাকে, প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে যারা ভালো করে তারা ফার্স্ট হয়। ঠিক এখানে অনেকটা এরকম, এখানে 200+ এরকম বিষয় আছে। সবগুলো বিষয় মিলিয়ে যাদের রেজাল্ট সবার সামনের দিকে থাকে, গুগল তাদেরকে সামনে দেখায়। এই জন্য এটাকে র্যাঙ্কিং ফ্যাক্টর বলে, মানে আপনার র্যাঙ্ক করতে এটা হেল্প করবে। তাহলে এটার মধ্যে প্রথমে কি আছে? ডোমেইন এজ। যে আপনার 500 জনের মধ্যে কাদের ডোমেইন সবচেয়ে বেশি পুরানো, এই ডোমেইনের বয়স তারা ক্যালকুলেট করে। ডোমেইনের বয়স আপনি নিজেও ক্যালকুলেট করতে পারেন। এখানে একটা সফটওয়্যার আছে বা একটা ওয়েবসাইট আছে, who.is। এখানে আপনি যাবেন,
এখানে আপনি যাওয়ার পর আপনি যে কোনো ওয়েবসাইটের বয়স বের করতে পারেন, যেমন আমরা fiverr.com-এ যাই। fiverr.com, এখানে আমরা আসলাম। এখানে আসার পর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাদের এক্সপায়ারিং বয়স বা এই ধরনের বিষয়গুলো দেখাচ্ছে, কবে রেজিস্ট্রেশন করা, কবে এক্সপায়ার হবে, প্রথম রেজিস্ট্রেশন করেছিল কবে, সবকিছুই এখানে থাকে। 2008 না 2009, সরি, তখন প্রথম রেজিস্ট্রেশন হয়েছিল এটা। সেটা যাই হোক, এই যে যে ব্যাপারটা আপনারা দেখলেন যে ডোমেইন বয়স বের করা যায়, ওনারা ওদের সিস্টেম থেকে দেখে যে ওয়েবসাইটের মধ্যে কোন ওয়েবসাইটগুলোর বয়স সবচেয়ে বেশি, সেই ওয়েবসাইটগুলোকে তারা সামনের দিকে নিয়ে আসে। এটাকে বলা হয় হচ্ছে আপনার ডোমেইনের এজ, এটা একটা ফ্যাক্টর। আবার দেখেন আপনি যে ওয়েবসাইট তৈরি করছেন সেখানে একটা ডোমেইনের মধ্যে যদি কিওয়ার্ড দিয়ে দিতে পারেন, লাইক আপনি ফ্যাশন দিয়ে আপনার ওয়েবসাইটটাকে গ্রো করতে চাচ্ছেন, অর্গানিক্যালি ট্রাফিক নিয়ে আসতে চাচ্ছেন। অর্গানিক্যালি ট্রাফিক মানে হচ্ছে যে আমরা গুগলে ধরেন সার্চ করে একটা ওয়েবসাইটে আসলাম, এই যে আমি এই ওয়েবসাইটটা ভিজিট করলাম, গুগলে সার্চ করে এই ওয়েবসাইট ভিজিট করলাম, দেখেন আমি ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে আসলাম। এই যে গুগল থেকে আমি ওয়েবসাইটের ভিতরে আসলাম, এটা হচ্ছে আপনার অর্গানিক ট্রাফিক। আমরা এদের জন্য অর্গানিক ট্রাফিক কেন? কারণ এরা কিন্তু কোনো রকম কোনো পেইড প্রমোশন করে আমাকে তার ওয়েবসাইটে নিয়ে আসেনি, আমি ফ্রিতে আসি, তাদের এইখান থেকে সার্চ করে তথ্য নিয়ে আমি এখানে আসি। এটাকে বলা হয় অর্গানিক ট্রাফিক। মানে একটা ওয়েবসাইটে আপনি যখন পেমেন্ট ছাড়া তাদের ওয়েবসাইট ভিজিট করছেন, তাদের প্রোডাক্ট পারচেস করছেন, এটাকে বলা হয় অর্গানিক কাজ। তো এখানে আসার পর ধর আমরা এটা দেখলাম, দেখার পর দেখেন আমরা ডোমেইন ফ্যাক্টর এখান থেকে পেয়ে যাচ্ছি অনেকগুলা। তো আমি কয়েকটা ফ্যাক্টরের কথা একটু বলা শুরু করেছি। তাহলে ডোমেইনের বয়স দেখলেন, ডোমেইনের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে। তো আপনি যদি একদম নতুন কোনো ওয়েবসাইট কোনো ক্লায়েন্টের জন্য করেন, একদম নতুন একটা ওয়েবসাইট একটা ক্লায়েন্টের জন্য আপনি করলেন, করার পর এই যে যে ওয়েবসাইটটা তৈরি করলেন, এখানে আপনাকে চেষ্টা করতে হবে যে ক্লায়েন্ট কোন কিওয়ার্ডে তার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করতে চাচ্ছেন। তো এইখানে আপনাকে চেষ্টা করতে হবে সেই ধরনের কিওয়ার্ড এখানে দিয়ে দেয়া, ডোমেইন কেনার সময় আর কি, ডোমেইন যখন আপনি পারচেস করবেন তখন এটা দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। 2 নম্বরটা হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন লেন। দেখেন আপনি যখন এখান থেকে একটা ডোমেইন কিনবেন, এখানে আমরা যখন ডোমেইন একটা পারচেস করবো, দেখেন এখানে ক্লিক করলাম অ্যাড টু কার্ট। ক্লিক করার পর আপনাদের এখানে কতদিনের জন্য আপনি এটা নেবেন সেটা দেখাবে। যেমন দেখেন আমরা এখানে ভিউ আইটেমে ক্লিক করলাম, এখানে দেখেন 1 ইয়ার রেজিস্ট্রেশন, 10 ইয়ার রেজিস্ট্রেশন, মানে 10 বছরের জন্য করা যাবে। তো আমি এখানে 10 ইয়ার্স দেওয়ার পর চেক আউটে ক্লিক করলাম। চেক আউট, দেখেন চেক আউট, এটাতে ক্লিক করলে আমাদের এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তাহলে তাহলে আমরা এখান থেকে এই যে 10 বছরের জন্য একটা ডোমেইন কিনলাম, আবার অন্য আরেকজন 1 বছরের জন্য ডোমেইন কিনেছে, এই যে রেজিস্ট্রেশনের যে একটা ভেরিয়েশনটা, 10 বছর 1 বছর, এটা কিন্তু এসইওর একটা ফ্যাক্টর, যে ডোমেইন রেজিস্ট্রেশন লেন্থ কার কত। এরপর আছে হচ্ছে কিওয়ার্ড ইন সাব ডোমেইন। আপনারা দেখেন আমরা ড্রাইভ
একটা বিষয়, ড্রাইভ বলতেই বুঝি গুগল ড্রাইভ, তাই না? অনেক ধরনের ড্রাইভ আছে। ড্রাইভ মানে হচ্ছে অনলাইন স্পেস। এই যে আমরা আমাদের গুগল ড্রাইভটা দেখতে পাই, এখানে দেখবেন এটা গুগলের একটা সাব ডোমেইন, ড্রাইভ যেটা। তো এখানে দেখবেন লেখা থাকবে drive.google.com, এটা কিন্তু গুগলের একটা সাব ডোমেইন। এই যে সাব ডোমেইন, এখানে যে একটা কিওয়ার্ড দেওয়া আছে এটা দেখলে বোঝা যায় সাব ডোমেইন। তো এই যে ড্রাইভ কিওয়ার্ড দিয়ে তারা তাদের একটা ড্রাইভ তৈরি করেছে, ঠিক একইভাবে আপনি যদি আপনার একটা ওয়েবসাইট তৈরি করেন, সেখানে যে কিওয়ার্ডের উপর আপনি র্যাঙ্ক করতে চান, যদি সাব ডোমেইন ক্রিয়েট করেন, তাহলে অবশ্যই এইখানে সেই ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ফ্যাশনের উপর গ্রো করতে চাই, তাহলে এই যে সাব ডোমেইন যেটা আছে, এখানে অবশ্যই আমাদেরকে ফ্যাশন কিওয়ার্ড দিতে হবে। এরপরে আরো অনেক কিছু আছে, ডোমেইনের হিস্ট্রি ঠিক আছে কিনা, তারপর হচ্ছে পাবলিক ভার্সেস প্রাইভেট হুইচ। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা ডেটাগুলো দেখতে পাচ্ছি, যে এখানে কতদিন এক্সপায়ার হবে, কবে হবে না হবে, এগুলো অনেকগুলো ডেটা দেখা যায়। কারা পারচেস করেছে প্রথম, তার ফোন নাম্বার কোথায়, অ্যাড্রেস কি, সবকিছু মোটামুটি এখান থেকে পাবেন আপনারা। তাহলে এই যে যে বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন, এগুলোকে আবার হাইডও করা যায়। তো যারা হাইড করে তারা এই এই পয়েন্টটাতে সামনের দিকে থাকে। দেখেন এখানে আপনারা এটাকে প্রাইভেট করে দিতে পারবেন, তাহলে এই ডেটাগুলো কেউ আর দেখতে পারবে না। মেক প্রাইভেট নাও, এখানে গিয়ে আপনি এটা $25 খরচ হবে প্রাইভেট করতে, তাহলে এটার প্রাইভেসি আরো বেশি স্ট্রং হবে। তো এই যে ডেটাগুলো প্রাইভেট করা, এটাও কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এখানে আসার পর আমরা এটাকে প্রাইভেট করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা এটা দেখলাম যে কিভাবে আমরা আমাদের এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ডিল করতে পারি, এই কি কি র্যাঙ্কিং ফ্যাক্টর আছে এগুলো দেখলেন। আর একটা আছে হচ্ছে পেজ লেভেল ফ্যাক্টর। পেজ লেভেল ফ্যাক্টরটা কি? যে মূলত আপনি যে পেজটাকে এসইও করতে চাচ্ছেন, সেই পেজের ভিতরে পরিবর্তন করা। আমরা যে পেজটাকে এসইও করতে চাই, লাইক আমি একটা পেজে আসলাম, এখান থেকে আমি এই পেজটা ওপেন করেছি, এই পেজটাকে আমি এসইও করতে চাই। কিসের উপর এসইও করতে চাই? ফ্যাশনের উপরে বা ফ্যাশন ট্রেন্ডস এর উপরে, এই কিওয়ার্ডের উপর এসইও করতে চাই। এইখানে কিছু ফ্যাক্টর আছে, তো আমাদেরকে এই ফ্যাক্টর গুলা মেইনটেনেন্স করতে হবে। কি কি ফ্যাক্টর, এটা দিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিটর অ্যানালাইসিস এটাকে বলা হয়। আপনারা যখন ফাইবারে যাবেন, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস একটা ব্যাপার আছে, এই জিনিসটা আপনারা এইটার সাথে করতে পারবেন। তো আসেন কিভাবে আমরা কম্পিটিটরদেরকে বের করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি। কম্পিটিটর কি, এটা কিন্তু অলরেডি আমরা বলেছি। আপনি যদি ফ্যাশন ট্রেন্ডস এই কিওয়ার্ডে আপনার একটা ওয়েবসাইট নতুন তৈরি করেছেন, অথবা কোনো ক্লায়েন্টের কাজ আপনি সেটা করতে চাচ্ছেন, এটার জন্য আপনার সাইটের ভিতরে যে পরিবর্তন করে, এটাকে বলা হয় অন পেজ এসইও। যেমন এই যে এখানে যতগুলো ওয়েবসাইট দেখছেন, আপনি যদি নতুন ওয়েবসাইট তৈরি করেন, এরা প্রত্যেকে আপনার কম্পিটিটর হবে, এদের কিনে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এখন আসেন অ্যানালাইসিস আসলে কিভাবে করে, কি কি তথ্যের উপর বেসিস করে আমরা অ্যানালাইসিস করব, কম্পিটিটর অ্যানালাইসিস, এটাই আমরা আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করব। তো এটার জন্য আমাদের কিছু বেসিক কোড জানতে হবে, কিছু কোডিং সিস্টেম বুঝতে হবে, যে কোডের থ্রুতে আপনি অ্যানালাইসিসটা সহজে করতে পারেন। কোড আমরা কিভাবে জানবো, কোড থেকে বুঝবো কোড কি জিনিস, এই বিষয়গুলো আমরা এখন একটু দেখব। কোডিং সিস্টেম বুঝতে হলে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে W3 স্কুল নামে একটা সাইট আছে। এটাতে কিছু বেসিক কোডিং আমাদেরকে শিখতে হবে। সব কোডিং না, আপনাকে ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে না, এরকম না। তো আমরা W3 স্কুল এখানে আসলাম। এখানে আসার পর এই যে কোডিং সিস্টেম কিন্তু আপনারা অলরেডি জানেন, কোডের সাথে কাজ করেছেন, পিক্সেল সেট আপ করেছিলাম আমরা, এপিআই সেট আপ করেছিলাম বিভিন্ন ওয়েবসাইটের। তাহলে এই যে কোডিং সিস্টেমে সেই কোডগুলা আপনারা দেখতে পাবেন। এখানে দেখেন HTML একটা অপশন আছে, এই কোডগুলো আমি আপনাদেরকে দেখেছিলাম, যে হেড সেগমেন্ট কোনটা, এগুলো আমরা দেখেছিলাম। কিন্তু এখানে আসার পর ট্রাই ইট ইয়োরসেলফ এখানে ক্লিক করেন। এই কোডিং এর ভিতরে কি কি ব্যাপার অ্যাভেলেবেল আছে, কোন কোড কি, এটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে টাইটেল কোড। তার মানে আমরা এই যে ওয়েবসাইট যে দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিন্তু এই ধরনের কোড আছে। এটা একটা টাইটেল কোড। এইচওয়ান ট্যাগ, এটা বের করতে হলে আমাকে এই কোড লিখে সার্চ করতে হবে। আরো অনেক কিছু আছে, যেমন ইমেজ ট্যাগ, এগুলা। এর মধ্যে দেখেন আছে হচ্ছে ইমেজ, ইমেজে যাই, যে একটা ইমেজ, একটা একটা জিনিস আপনারা কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, বা আপনারা এটা কখনো কোশ্চেন করেছেন কিনা নিজেকে তাও জানি না, বাট এটা ব্যাপারটা কেমন একটু খেয়াল করেন। আপনারা যখন গুগলে
হ্যাপি লিখে সার্চ করেন, হ্যাপি, হ্যাপি মোমেন্টস, বা শুধু হ্যাপি লিখে সার্চ করেন। সার্চ করার পর আপনারা যখন ইমেজ ফিল্টার দেন, ইমেজেস যখন আপনারা ফিল্টার দিয়ে থাকেন, তখন দেখবেন আপনার সামনে অনেক রকমের ইমেজ আসবে। কি ব্যাপার আমাদের ইমেজ? তো দেখেন আমরা ইমেজ ফিল্টার দিলাম, দেওয়ার পর আপনারা এখানে সব ইমেজ পাবেন হ্যাপি রিলেটেড, সব ইমেজ। আসলে এটা আসে কিভাবে? আপনি যদি এখানে ঢাকা লিখেন বা অস্ট্রেলিয়া লিখেন, আপনি যখন এটা লিখবেন, এই আপনার সামনে দেখেন সব অস্ট্রেলিয়ান কালচার, অস্ট্রেলিয়ান ডিটেলস আসবে। আপনি যখন এখানে বাংলাদেশ লিখবেন, শুধু বাংলাদেশের পিকচার গুলো দেখাবে, শুধু বাংলাদেশের পিকচার গুলো। এগুলো কিভাবে কাজ করে আসে? এগুলো মূলত এসইওর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে আমাদেরকে। তো এই প্রত্যেকটা জিনিস আমরা অ্যানালাইসিস করব। এটার জন্য আমাদের একটা কিওয়ার্ড আছে, দেখেন এই যে ইমেজ কোড কিভাবে কাজ করে। এই যে ট্রাই ইট ইউর সেলফ, এটা আমরা ক্লিক করলাম। এখানে আমাদের একটা কোড দেওয়া আছে, সেই কোডের মধ্যে ইমেজের একটা লিঙ্ক দেওয়া আছে। দেখেন আইএমজি, এই কোডের ভিতরে মূলত ইমেজ ব্যবহার করতে হয় আইএমজি কোডের মধ্যে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, এখানে আইএমজি কোড দেওয়া আছে এবং সোর্স দেওয়া আছে, যে কোন সোর্স থেকে আমাদের এই ইমেজটা শো করবে। সেই সাথে অল্টারনেটিভ টেক্সট, ইমেজের ব্যাক এন্ডে কোন টেক্সট থাকবে সেটা এখানে দেওয়া আছে। উইথ হাইট দেওয়া আছে। দেখেন আমরা যদি কোনো কিছু চেঞ্জ করি, যেমন আমি এখানে হাইটটা চেঞ্জ করলাম, 600 দিলাম, রান দিলাম, বা উইথ চেঞ্জ করলাম, রান দিলাম, রান দেওয়ার পর দেখেন এটা পরিবর্তন হচ্ছে। এখানে এটাকে 400 দিয়ে দিই, 400 দিয়ে রান দিলাম, এটা দেখেন এইদিকে পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে ইমেজের ভিতরে যে আমরা পরিবর্তন করছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। আপনি যদি লিঙ্কটাতে কোনো একটা পরিবর্তন করেন, দেখেন লিঙ্কের কোনো একটা অক্ষর আমরা কেটে দিলাম, আই কেটে দিলাম, রান দিলাম, আর দেখাচ্ছে না। তার মানে এদের প্রত্যেকেরই এখানে ইফেক্ট আছে, একটা ভিজুয়াল ইফেক্ট, ওয়েবসাইটে একটা ইফেক্ট সরাসরি পড়বে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন এইটার কোনো একটা কিওয়ার্ড কেটে দেন, এটা কোনো কিছু শো করে না। আমি যদি এটা পুরোটা তুলেও দেই, আমি যদি এটা ফুলটা তুলে দিই, দেখেন আমি এখান থেকে এটাকে তুলে দিলাম, এই অল্টারনেটিভ টেক্সট, রান দিলাম, এটার কোনো পরিবর্তন পাবেন না। কারণ এইটার আসলে ভিজুয়ালি কোনো পরিবর্তন নাই এখানে, কিন্তু এটা ইন্টারনালি একটা ইফেক্ট ফেলে। কোথায়? এসইওর ক্ষেত্রে। যখন গুগলের সিস্টেম একটা ওয়েবসাইটকে রিড করে, ওয়েবসাইটের তো আর উপরে রিড করে না, এরকম করে তারা তো আর রিড করে না, রিড করা হচ্ছে কোডিং সিস্টেমটা। যখন ওয়েবসাইটের বট কোডিং সিস্টেমটা দেখে, দেখার পর সে কিন্তু এই জায়গায় এসে ইমেজ কোড দেখলে বুঝতে পারে এটা একটা ইমেজ, এটা যে একটা ইমেজ সেটা বুঝতে পারে। কিন্তু সে এটা বুঝতে পারে না এটা আসলে কোন জিনিসের ইমেজ। এটা যে কোনো জিনিসের হতে পারে। তো এই যে যে সে বুঝতে পারে না এটা আমার কোন ধরনের ইমেজ, বা কিসের জন্য এই ইমেজটা দেয়া আছে, কি লিখলে এই ইমেজটা আসবে, এই জায়গাটাতে আমাদেরকে টেক্সট ব্যবহার করতে হবে। যখন এখানে আপনি এই এএলটি, এটাকে বলা হয় অল্টারনেটিভ টেক্সট, মানে অল্টারনেটিভলি এটা বোঝানো হয় যে এটা টেক্সট দ্বারা। এই টেক্সটে যখন সে দেখতে পায় ট্রুলি, বা এখানে কোনো একটা নাম, তখন গুগলে যখন আমরা কিছু সার্চ করি, তখন ও এই যে এইখান থেকে অল্টারনেটিভ টেক্সট থেকে যখন আমাদের সার্চের সাথে এটা ম্যাচ করে যায়, তখন এটাকে আমাদের সামনে দেখায়। তার মানে এই যে যে একটা ইন্টারনাল কাজ অল্টারনেটিভ টেক্সটের, এই কাজটাও কিন্তু আপনার এই এসইওর ইফেক্টিভিটির মধ্যে পড়বে। তা আমরা যখনই যে কোনো ইমেজ ইউজ করব, সেটাকে চেষ্টা করবো এভাবে কিওয়ার্ড ওরিয়েন্টেড করার, যাতে করে এই যে গুগলে সার্চ করলে সহজে দেখায়। এগুলো কিন্তু আমাদের এসইওর আর একটা পার্ট। তো যাই হোক, আমরা এখানে কম্পিটিটর অ্যানালাইসিস করব। এটার জন্য আমরা একটা গুগল শিট নিয়ে নিচ্ছি। তো আমরা একটা গুগল শিট রেডি করি। আপনারা জানেন গুগল শিট নেওয়া যায় এখান থেকে, এই অ্যাপসে ক্লিক করলে গুগল শিটে যাওয়া যায়। এখানে আসার পর আমরা এখান থেকে আমাদের একটা শিট আমরা নিয়ে নিচ্ছি।
এই শীটের মধ্যে আমরা আসলে কম্পিউটার অ্যানালাইসিস করব। তো আমরা আমাদের শীটটা একটু রেডি করি। এখানে গিয়ে আমরা সার্চ লিখে দিই কম্পিটিটর অ্যানালাইসিস। এবার দেখেন আমরা কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করি। আমাদের কয়েকটা তথ্য নিতে হবে। ফার্স্ট অফ অল ইউআরএল, এরপরে হচ্ছে আমাদের টাইটেল, এরপরে নিতে হবে H1 ট্যাগ, এরপরে নিতে হবে মেটা ডেসক্রিপশন, এরপর নিতে হবে আপনার অল্টারনেটিভ টেক্সট। এই যে যে কয়েকটা ব্যাপার, এই কয়েকটা ব্যাপার নিয়ে আমরা আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি। তাহলে আসেন কিভাবে এটা করা যায়। এটাকে আমরা একইভাবে সিলেক্ট করে নিলাম। আমরা এখান থেকে এটাকে মিডিলে দিলাম, এটাকে এখানে দিলাম, এটাকে আমরা অল বর্ডার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা এটাকে বোল্ড করে দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। এই কয়েকটা তথ্য নিয়ে আমরা এবার অ্যানালাইসিস করব। তাহলে কি কি তথ্য নিতে হবে? ফার্স্ট হচ্ছে ইউআরএল। তো আপনি যে কয়েকজন কম্পিটিটর পাবেন, মিনিমাম 10জন কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে আপনাকে। তো ফার্স্টে দেখেন আমরা আমাদের এই লিঙ্কটা পাচ্ছি, প্রথমে আমরা ইউআরএলটা নিব, তো কপি করলাম। কপি করার পর আমরা এখানে ইউআরএলটা বসিয়ে দিব। 2 নম্বর হচ্ছে টাইটেল। এটাকে আপনারা একটু ইন্টারনালি যাতে হাইট থাকে এটা দিবেন, সিলেক্ট করে এখানে হাইড করে দিবেন। টাইটেল দেন, এই যে দেখেন এখানে টাইটেল আছে। কেন এগুলো নিচ্ছি সেগুলো বুঝতে পারবেন। তো আমি টাইটেল কপি করলাম, টাইটেল দিলাম। এরপর হচ্ছে আমাদের H1 ট্যাগ দিতে হবে, এগুলো আমাদেরকে একটু বের করতে হবে। H1 ট্যাগ বা এগুলো কিভাবে আমরা বের করতে পারি? এটার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটের কোডিং সিস্টেমে যেতে হবে। তো রাইট বাটনে ক্লিক করলাম, ভিউ পেজ সোর্স, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা লাইন র্যাপ এটাতে ক্লিক করি। এই যে দেখেন আমাদেরকে কোডিং গুলাতে নিয়ে যাবে। এটাতেও যাবেন সেম ভাবে, ভিউ পেজ সোর্স, এটাতেও আমরা পেজ সোর্সে চলে যাব। এই যে পেজ সোর্সে চলে যাব। এখান থেকে আপনারা লাইন র্যাপ করে নেবেন, তাহলে আপনার ইয়েগুলা লম্বা লম্বি আসবে।
এখানে গিয়ে আমরা কি করব, আমরা আমাদের যে তথ্যটা দরকার সেই তথ্যটা লিখে আমরা এখানে সার্চ করব। এখন আসেন আমাদের কি কি দরকার এবং সেটার জন্য কি ধরনের কোড লিখে সার্চ করতে হবে। এইখানে মূলত আমরা এই যে আমাদের এই লিডের ভিতরে যে সকল তথ্যগুলা দিয়েছি, আমাদের এই তথ্যগুলা দরকার। ইউআরএল, টাইটেল, এইচন ট্যাগ, মেটা ডেসক্রিপশন, অল্টারনেটিভ টেক্সট, এগুলা। তো কিভাবে পাবো, এখানে কি আমরা কন্ট্রোল এফ দিয়ে সার্চ করব। প্রথমে আমরা টাইটেল সার্চ করব। টাইটেল কিভাবে সার্চ করবেন, এই যে দেখেন লেফট লেস দেন দিবেন, এরপর আপনি এখানে টাইটেল এটা দিবেন, দেওয়ার পর আপনি দেখবেন আপনাকে সরাসরি টাইটেলে নিয়ে যাবে। তো এই টাইটেলটা আপনি কপি করেন ঠিক টাইটেল পর্যন্ত, কপি করে আপনি আপনার এখানে বসিয়ে দেন। তো অলরেডি আমরা টাইটেলটা এখানে বসিয়েছি। 2 নম্বরটা হচ্ছে H1 ট্যাগ, এরপরে H1 ট্যাগ লিখে সার্চ করেন। H1 ট্যাগ কোথায় পাবেন, এখানে গিয়ে আপনি সার্চ করেন H1 লিখে। H1 এইটা লিখে সার্চ করলে আপনাকে ঠিক H1 ট্যাগে নিবে। দেখেন এখানে H1 ট্যাগ কিন্তু একটাই থাকে। এখান থেকে এই যে আপনার H1 ট্যাগের কিওয়ার্ডটা শুরু হয়েছে, এখান থেকে এতটুকু পর্যন্ত কপি করেন। এখানে আমরা H1 ট্যাগটা বসিয়ে দেই। এরপর একটা কি, মেটা ডেসক্রিপশন। এটা আমাদেরকে বের করতে হবে। এখানে একইভাবে কন্ট্রোল এফ দিয়ে এখানে লিখে সার্চ করবেন, মেটা নেম ইকুয়াল টু, তারপর হচ্ছে আপনার ইনভার্টেড কমা ডেসক্রিপশন। তাহলে দেখবেন যেখানে মেটা ডেসক্রিপশন আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। তো এটাতে আসেন, এটাতে আসার পর আমরা আমাদের মেটা ডেসক্রিপশনটা পেয়ে যাই, সেটা আমরা এখান থেকে এতটুকু কপি করে নিই। কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, ALT টেক্সট, অল্টারনেটিভ টেক্সট। এটা আমরা কিভাবে পাবো, এটা যেহেতু ইমেজের আন্ডারে থাকে তাহলে ইমেজের আন্ডারে চেক করতে হবে এটা আছে কিনা ওদের। তাহলে সেটা চেক করবেন। তো রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে আমরা আমাদের ইন্সপেক্ট নামে একটা অপশন পাবো, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাদেরকে এই অল্টারনেটিভ টেক্সটটা দেখাবে। এটা হচ্ছে ইমেজের আন্ডারে থাকে, আইএমজি ট্যাগের আন্ডারে। তো আপনি এখানে সার্চ করবেন, এই যে আইএমজি ট্যাগ, এইখানে দেখবেন একটা অপশন আছে ALT, অল্টারনেটিভ টেক্সট। এই টেক্সটটা আপনারা কপি করবেন ঠিক যতটুকু অল্টারনেটিভ আছে ততটুকু। আমি হারিয়ে ফেললাম মনে হয় আমাদের ইমেজটা। এইখান থেকে দেখেন যে ইমেজ হোক সেটার পিছনে আপনারা এটা চেক করবেন, ইন্সপেক্টিভ। তাহলে এখান থেকে আমরা অল্টারনেটিভ টেক্সট গুলা নিব। মূলত এগুলো কেন চেক করতে হয়, এইখানে যে অল্টারনেটিভ টেক্সট গুলো থাকে দেখবেন সেখানে আপনি যে কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডের উপর অল্টারনেটিভ টেক্সট গুলা দেখা যায়। প্রত্যেকটা আপনারা এই একই জিনিস চেক করবেন এবং এই তথ্যগুলো আপনি শিটে তুলবেন। একইভাবে আপনারা দেখেন এই যে এখানে অল্টারনেটিভ টেক্সট পাবেন, এটা দ্বিতীয় ওয়েবসাইটের জন্য, প্রত্যেকটা সাইটে আপনি এটা পাবেন। এটাই আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করলাম, এখানে আমরা দ্বিতীয় ওয়েবসাইটের জন্য অল্টারনেটিভ টেক্সটটা দিই। প্রথম ওয়েবসাইটের জন্য যেটা আছে সেটা এখান থেকে নেন, অল্টারনেটিভ টেক্সট, ইমেজে যাই। এই যে এখানে প্রথম ওয়েবসাইটের জন্য অল্টারনেটিভ টেক্সট হচ্ছে এটা, এখান থেকে এতটুকু কপি করে নেন। এই তথ্যগুলো আমাদেরকে এভাবে বের করতে হবে। তাহলে এবার দ্বিতীয় ওয়েবসাইটের জন্য আমাদের অন্যান্য বিষয় বের করতে হবে। দেখেন ইউআরএল, টাইটেল সবকিছু আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ওয়েবসাইট, এখান থেকে তাদের ইউআরএল নিলাম, ইউআরএলটা বসালাম। আমি দুইটা দিয়েই দেখাচ্ছি, আপনারা 10টাতে সেম কাজ করবেন। টাইটেলটা নিব, তাহলে এখান থেকে কন্ট্রোল এফ, টাইটেল এটা লিখে সার্চ করি।
এখান থেকে আমরা এতটুকু কপি করলাম, এখানে আমরা H1 ট্যাগটা দেই, এখান থেকে আমরা H1 ট্যাগ দিয়ে সার্চ করলাম, এখানে H1 ট্যাগ দিলে আমাদের এই যে এখানে চলে আসবে, এখানে ইয়াটা, এখান থেকে আমাদেরকে এই যে ইয়াটা কপি করতে হবে, অল্টারনেটিভ টেক্সট যতটুকু আছে কপি করে আমরা এখান থেকে এটা বসিয়ে দিই। H1 ট্যাগ নেই, তাহলে H1টা বসিয়ে দিলাম। মেটা ডেসক্রিপশনটা নেই, মেটা ডেসক্রিপশনটা বসিয়ে দিই তাহলে। মেটা ডেসক্রিপশনটা কোথায় পাবেন? একইভাবে মেটা নেম ইকুয়াল ডেসক্রিপশন লিখে সার্চ করতে হবে। মেটা নেম ইকুয়াল টু ডেসক্রিপশন, এই যে মেটা ডেসক্রিপশন পাবেন, এটা কপি করে নেবেন। এভাবে আমরা আমাদের 10টা ওয়েবসাইট বের করব। বের করার পর আপনার ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা আপনাকে দিবে এসইও করতে, সেই ওয়েবসাইটটা আপনাকে এবার চেক করতে হবে এদের কাছ থেকে। যেমন দেখেন, এদের ওয়েবসাইটে যখন আপনি লিংক নিয়েছেন, আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চান, দেখবেন এদের এই লিঙ্কটা এর মধ্যে সেই কিওয়ার্ড দেওয়া আছে, ফ্যাশন ট্রেন্ডস, ফ্যাশন ট্রেন্ডস 10টা দেখবেন, মানে আপনি প্রথম পেজে যারা আছে তাদেরকেই পাবেন। 2 নম্বরটা দেখেন, আপনার টাইটেল, আপনার ক্লায়েন্টেরটা দেখবেন, তারপরে এদের টাইটেলটা আপনি ক্লায়েন্টের টাইটেলের সাথে ম্যাচ করাবেন। এখানে টাইটেলের মধ্যে তাদের কিওয়ার্ড দেওয়া আছে, যে ফ্যাশন ট্রেন্ডস, ফ্যাশন ট্রেন্ডস। এরপরে গুলো দেখেন, 3 নম্বরটা দেখেন, H1 ট্যাগ, এখানে আপনি ফ্যাশন ট্রেন্ডস পাচ্ছেন, ফ্যাশন ট্রেন্ডস পাচ্ছেন। মানে প্রত্যেকটা জায়গাতে, এই যে যে কয়েকটা জায়গা আমরা মেনশন করেছি, প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে কিওয়ার্ড পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা জায়গাতে, যে জায়গাগুলোতে আমরা এসইও করতে চাই, সবগুলো জায়গাতে আমাদেরকে কিওয়ার্ড পরিবর্তন করতে হবে। এই যে যে ব্যাপারটা, কিওয়ার্ড পরিবর্তনের যে ব্যাপারটা, এটাকে আমরা বলছি হচ্ছে অন পেজ এসইও। এটা যদি আপনি পেজের ভিতরে চেঞ্জ করে দেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে, আমরা ধরে নিচ্ছি এটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, তো এখানে আপনাকে কোথায় কোথায় দেখবেন এটার ম্যাচিং নাই, মানে টাইটেলে আপনার কিওয়ার্ড নাই, কিংবা ডেসক্রিপশনের H1 ট্যাগে কিওয়ার্ড নাই, কিংবা ইমেজের ব্যাকএন্ডে অল্টারনেটিভ টেক্সটে কিওয়ার্ড নাই, ওই জায়গাগুলোতে আপনাকে পরিবর্তন করতে হবে। এখন এগুলো কিভাবে পরিবর্তন করে আপনি কিন্তু জানেন, আপনি জানেন একটা ওয়েবসাইটের কোড কোথায় থাকে না থাকে, এগুলো কিন্তু আপনারা জানেন। এটা আপনারা নিজেরাও পরিবর্তন করতে পারেন, অথবা এই দায়িত্ব আপনি না নিতে চাইলেও কোনো সমস্যা নেই। এখানে আপনি ক্লায়েন্টকে সাজেশন নামে একটা অপশন সাজেস্ট করবেন, সাজেশন, লাস্ট সাজেশন, যা আপনি যখন 10 জনেরটা দেখলেন, তখন আপনাকে ক্লায়েন্টকে একটা সাজেশন করতে পারেন যে আপনার ইউআরএলটা এরকম হওয়া উচিত। আমরা ধরে নিচ্ছি ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে দারাজের, তাহলে তার ইউআরএলটা কিরকম হওয়া উচিত আমি দেখাই, www.daraz.com.bd/ দিয়ে আমরা এবার ওনার কোন ওয়েবসাইট, লাইক ফ্যাশন ট্রেন্ডস এর উপর উনি কাজ করতে চাচ্ছেন, তাহলে এখানে আমরা ফ্যাশন ট্রেন্ডস, তারপরে আর একটা হাইফেন দিয়ে এখানে তার টাইটেলের বর্ণনা থাকবে। মোট কথা এখানে কিওয়ার্ডটা আমাদের লাগবে, ইউআরএল। যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের কিউআরএল না থাকে, আপনি তাকে এভাবে সাজেশন করতে পারেন যে ইউর ইউআরএল মাস্ট বি হ্যাভ টু লাইক দিস, এরকম আপনি দিবেন। তারপরে আপনি এটা দিলেন, প্রথমে হচ্ছে ইউআরএল দিলেন, এরপর একইভাবে আপনাকে টাইটেল একটা সাজেশন করতে পারেন আপনি, H1 ট্যাগ, মেটা ডেসক্রিপশন, অল্টারনেটিভ টেক্সট। কিন্তু ক্লায়েন্টকে আপনি এটা মিটিং এ পারেন, কিংবা আপনি ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট দিয়ে বলতে পারেন যে দিস আওয়ার কম্পিটিটরস and we just follow and found out that their title like this, our title should be like this। এভাবে আপনি ক্লায়েন্টকে মেসেজ করে বলতে পারেন। নর্মালি আপনি এটা মিটিং করে বললেই সহজ হবে, এটা দেখানোর পর যে আমাদের টাইটেলটা এরকম, ক্লায়েন্টের টাইটেলটা এরকম। ক্লায়েন্টকে বলবেন যে এটা আমাদের কম্পিটিটরের টাইটেল, এটা আপনার টাইটেল, যে আমাদের এভাবে পরিবর্তন করতে হবে, তখন ক্লায়েন্ট তার ডেভেলপারের মাধ্যমে এটা পরিবর্তন করে নেবে।
এই যে যে পরিবর্তনটা এটাকে বলা হয় অন পেজ এসইও, বা অন পেজের যে পরিবর্তন এটাকে আমরা অন পেজ এসইও বলি, বা অন পেজের ভিতরে যে কোনো চেঞ্জকেই এসইওর জন্য সেটাকে আমরা অন পেজ এসইও বলি। আর এই জিনিসটাকে কম্পিটিটর অ্যানালাইসিসও বলা হয়, যে আমরা আমাদের কম্পিটিটরের অ্যানালাইসিস করে কিভাবে আমরা টাইটেল দিব, কিভাবে ডেসক্রিপশন দিব, কিভাবে এইচন ট্যাগ, মেটা ডেসক্রিপশন, অল্টারনেটিভ টেক্সট এগুলো সেট আপ করবো, সেটা আমরা দেখলাম। এই কাজগুলো আমরা চাইলে এই কাজগুলো দিয়ে মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারে ফাইবারে। তাহলে আমরা দেখলাম কিভাবে আমাদের মেটা ডেসক্রিপশন বা এই সকল কিছু চেঞ্জ করে। আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে, আপনারা ট্রাভেল 2023 এইটা লিখে সার্চ করবেন। সার্চ করে এইটার উপর বেসিস করে 10টা ওয়েবসাইট অ্যানালাইসিস করে এই কয়েকটা তথ্য দিয়ে অ্যানালাইসিস করে একটা শিট হবে, এটাকে আপনারা ডাউনলোড করে দিতে পারেন, স্ক্রিনশট করেও পিডিএফ করে দিতে পারেন। এখান থেকে ডাউনলোড করা যায় পিডিএফ করে, এই যে পিডিএফ ডাউনলোড করা যায়, ফাইলে গিয়ে ডাউনলোড পিডিএফ, আর না হলে স্ক্রিনশট দিয়ে ইমেজ থেকে পিডিএফ করে জমা দিবেন। এ হলো আমাদের আজকের ক্লাস। এতটুকুনি কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে একটু হ্যান্ড রাইজ করুন। কে মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন্স নাই? আজকের ক্লাস এই পর্যন্তই। সব অনেক ভালো থাকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে।